কি হয়েছে? কিছু বলবি? মায়ের এমন সহজ প্রশ্নে সাহস পেয়ে যায় রনি। পেছন থেকে মাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, মা, একটা কথা বলবো? মা পেঁয়াজ কাটতে কাটতে মৃদু স্বরে বলেন, একটা কেন? আমার ছেলে চাইলে হাজারটা কথা বলতে পারে। রনি একটু সময় নিয়ে নিচু গলায় বলে, ভুনা খিচুড়ি রান্না করবে? জানি তোমার কষ্ট হবে, তবুও। মা এবার একটু চমকে উঠে পেছন ফিরে রনির মুখোমুখি হয়ে বলে, তুই আবার এটা কবে থেকে খাচ্ছিস? ছোটবেলায় তোকে এত খাইয়েছিলাম যে বড় হয়ে নাম শুনলেও তো তোর বমি করার অবস্থা। রনি মাথা নিচু করে একটু হাসে। আমার জন্য না মা। তাহলে কার জন্য? মা আবার কাজে মন দেয়। রনি এবার একটু গলা নামিয়ে লজ্জার সাথে বলে, তোমার বৌমার জন্য। ও, অমিতের বউয়ের জন্য? আরে মা, ভাই আর বউ তোমার বৌমা হতে যাবে কেন? ও তো খালামনির বৌমা। মা এবার পুরোপুরি থেমে গিয়ে বিস্ময় রনির দিকে তাকান। বলেন, মানে? রনি মায়ের হাত থেকে ছুঁইটা নিয়ে রাখে, তারপর মায়ের কাঁধে আলতো হাত রেখে হাঁটতে হাঁটতে বলে, আমি এখন যেটা বলবো তুমি রাগ করবে না তো? মা কণ্ঠে মমতার ছায়া এনে বলেন, তোর বাবা মারা যাওয়ার পর থেকে তুই তো আমার শক্তি, আমার হাতের লাঠি। তোর উপর আমার বিশ্বাস আছে। এমন কথা বলবি না যে মা কষ্ট পেয়ে রেগে যায়। বল, কি বলবি? রনি আবেগে গলা নরম করে ফেলে, বলে, মা, তুমি এত ভালো কেন? মা হেসে বলেন, কারণ আমার ছেলেও খুব ভালো। এখন তোর মুখেও শুনি তুই কি বলতে চাস। রনি একটু থেমে মুচকি হেসে বলে, আজিনের বান্ধবী ঐশী, তাকে আমি আমার খুব পছন্দ। তোমার বৌমা আর রূপার ভাবি বানাতে চাই। মা আবার চমকে ওঠে। কি বললি? রনি এবার কিছু না বলে শুধু মায়ের চোখে তাকিয়ে থাকে। মায়ের চোখ পড়ে ছেলের চোখে, এরকম দৃঢ়তা মা হাসি মুখে বলেন, মানে তোরা রিলেশনে আছিস? রনি ভদ্র ছেলের মতো মাথা নেড়ে বলে, না মা, আমি ওকে এখনো কিছু বলিনি। মা কৌতূহল হয়ে বলেন, তাহলে বলছিস না কেন? মায়ের কথায় রনি অবাক হয়ে যায়, বলেন, কি বলছো মা? দেরি কিসের? পছন্দ হলে বলে ফেল না। রনি আনন্দে চোখ বড় বড় করে পিছন থেকে বলে, তাহলে মা, তোমারও ওকে পছন্দ? মা হেসে পেঁয়াজ কাটা শুরু করেন আবার, আর বলেন, পছন্দ হবে না কেন? আমার ছেলের পছন্দ বলে কথা। দুপুরে খাওয়ার সময় ওর পরিবার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, শুনে বুঝলাম মেয়েটার বংশ পরিচয় ভালো। আর সবচেয়ে বড় কথা, ওর বাবাও নেই। অনেকটা তোর মতো শূন্যতা নিয়ে বড় হয়েছে। রনি মায়ের কথায় গর্ব নিয়ে বলে, তুমি তো দেখি আমার থেকেও ভালো জানো ওর সম্পর্কে। বুঝতে হবে, আমি তো তোর আগে পৃথিবীতে এসেছি, আর আমি তোর মা। তোর থেকেও একটু বেশি বুঝবো। তুই কিছু জানার আগে সে আমি এমনিই জেনে যাব। এটা স্বাভাবিক না? রনি এবার একটু চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, তবুও মা, আমি এখন ওকে এ বিষয়ে কিছু বলবো না। ও এখনো ছোট, সময় আসুক তখন বলবো। মা মৃদু হেসে বলেন, ঠিক আছে, তুই যেমন ভালো বুঝিস, যেটা ভালো বুঝিস। রনি পিছন থেকে মায়ের গালে চুমু এঁকে দেয়। তারপর কথায় কথায় মা ছেলে মজার খুনসুটিতে মেতে ওঠে। কিচেনে তখন শুধু ভুনা খিচুড়ি রান্না, মা ছেলের ভালোবাসার সুবাসও ছড়িয়ে গেছে। সারা সন্ধ্যায় বাহিরে কাটিয়ে বাসায় ফিরল অমিত। এটা খুব একটা স্বাভাবিক দৃশ্য না, কারণ সন্ধ্যার পর অমিত বাসায় থাকে। তাকে নিজের রুমে স্টুডেন্টদের জন্য প্রেজেন্টেন্স, সেমিস্টারে বিভিন্ন প্রশ্ন, এদিকে আবার বাবার অফিসে বিভিন্ন প্রজেক্ট তৈরি করা, এসব নিয়ে তন্তরিত থাকতে দেখা যায়। কিন্তু আজকে দিনটা যেন ঠিকঠাক চলছে না তার জন্য। রুমে ফিরে কেন জানি আজ তার কাছে চারপাশটা একটু বেশি নিস্তব্ধ, একটু বেশি শূন্য শূন্য মনে হচ্ছে। কেমন একটা অনাহুত শূন্যতা চারপাশ ঘিরে ধরেছে। সে রুমের ভিতরে গুটি গুটি পায়ে হাঁটাহাঁটি করতে থাকে। কয়েকবার থামে আবার শুরু করে। শেষে ভাবল কাজে মন দেবে, ল্যাপটপটা আনবে। দুপুরে এসে আজিনের পড়ার টেবিলে অমিত যেভাবে নিজের ল্যাপটপটা রেখেছিল, এখনও ঠিক সেটা সেভাবেই পড়ে আছে টেবিলের উপর। অমিত ল্যাপটপটা নেওয়ার জন্য আজিনের পড়ার টেবিলের কাছে যায়। ল্যাপটপ নিয়ে আসার সময় হঠাৎ তার জড়তার মাঝে চোখে পড়ে আজিনের একটি খাতার পৃষ্ঠা উল্টানো, আর তাতে কিছু একটা লেখা।
অজান্তে থমকে দাঁড়ায়, পিছন ফিরে খাতাটার পানে তাকায়, হাত বাড়িয়ে সেটাকে কাছে আনে আর তাতে খুব যত্ন করে লেখা অমিত প্লাস আজিন অরিন, দ্যাটস মিন্স অরিন শিকদার। আজিন প্লাস অমিত রিজমি, দ্যাটস মিন্স রিজমি শিকদার। লেখাটা পড়ে অমিত চেয়ারে একটুখানি বিরক্তি মিশিয়ে নেয়, নিজে নিজে নিচু গলায় বলে ওঠে, মেয়েটার মাথায় এসব উদ্ভট চিন্তা আসে কোথায় থেকে? পড়ার নামে ফাঁকি আর বাজে চিন্তা, ননসেন্স একটা। এসব কথার মাঝে সে নিচে থেকে আসার সময় সুরাইয়াকে বলেছে এক কাপ কফি নিয়ে আসতে, আর সুরাইয়া সেই কফির কাপ হাতে রুমে ঢুকে। তা দেখে অমিত হন্তদন্ত হয়ে খাতাটা বন্ধ করে নেয়। সুরাইয়া অমিতের পানে এক পলক তাকিয়ে সোজা বিছানার পাশের টেবিলে কফির কাপটা রাখে, তারপর আবার চলে যেতে যেতে বলে, কিছু দরকার হলে বলো, আমি রাফিকে রাতের খাবার খাওয়াতে যাচ্ছি, ঘুমও পাড়াতে হবে। বলেই সুরাইয়া আর অমিতের প্রতিবাক্যের অপেক্ষা করেন। সে রুম থেকে বেরিয়ে যায়। অমিত বিছানার কাছে এসে বসে কফির কাপটা হাতে তুলে নেয়। এক চুমুক দিতেই তার মুখ কুঁচকে যায়, বিষাদ লাগে। নিজে নিজেকে জিজ্ঞেস করে, আমার মুখেই কি স্বাদ নেই নাকি সুরাইয়া আজ কফিটা ভালো বানায়নি? এটা খেতে এমন কেন? কফির কাপটা রেখে দেয় অমিত, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবারও বলে, এই কয়েকদিন ওই ননসেন্স মেন্টার বানানো কফি খেতে খেতে আমার মুখের স্বাদই কি বদলে গেল? এমন তো কখনো হয়নি। কফি তো শুধু কফি, তাতে এত পার্থক্য কিসের? এ কথা বলে সে ল্যাপটপ নিয়ে চলে যায় বেলকুনিতে। ঠান্ডা বাতাসে নিজেকে শান্ত করার চেষ্টা করে। ল্যাপটপ খুলে কাজ করতে চায়, কিন্তু মন বসে না। প্রতিটা মেল, প্রতিটা ফাইল যেন কেমন জানি গোলমেল লাগে তার কাছে। সে হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়ে, দু হাত দিয়ে চুল পেছনে টেনে ধরে অস্থির গলায় বলে, না, এভাবে চলবে না, অনেক কাজ বাকি, আমাকে কাজে মনোযোগ দিতে হবে। তারপর অনেকটা ভেবে ল্যাপটপ নিয়ে নিচে ড্রয়িং রুমে চলে আসে, সোফায় বসে কাজ করে। আর তাকে এভাবে নিচে এসে কাজ করতে দেখে জাহানার বিবি আর সুরাইয়া থমকে যান। ওনারা যেন বিশ্বাসই করতে পারছে না অমিতের এমন অচেনা আচরণ। দুজনের মুখেই বিস্ময়, যেন দিনের বেলায় চাঁদ দেখা গেছে। অমিত সেটা টের পায়। মা আর সুরাইয়ার পানে চোখ তুলে তাকায়, গম্ভীর স্বরে বলে, হোয়াট? দুজন এভাবে তাকিয়ে আছো কেন? সুরাইয়া মুখে অবাক ভাব নিয়ে বলে, তুমি এখানে বসে কাজ করো, তোমাকে তো সাধারণত খাবারের সময় ছাড়া নিচে দেখি না, তাও আবার আজ এমন কোলাহল জায়গায় বসে কাজ করছো। আজ বুঝি কি হলো? রুমে গেলেই বুঝি বউকে মিস করো? শেষ কথাটা বলার সময় সুরাইয়ের গলায় খুনসুটির স্বর। অমিত রেগে গিয়ে বলে, কেন? আমার এখানে বসে কাজ করা কি নিষেধ? আর মিস করা, তাও আবার ওই ইডিয়েটটাকে? এই বলে অমিত ল্যাপটপ বন্ধ করে উঠে পড়তে গেলে সুরাইয়া দ্রুত বলে, না না, তুমি বসো, আমরা চলে যাচ্ছি, তুমি বরং মন দিয়ে কাজ করো। বলেই মৃদু হেসে চলে যাওয়ার জন্য চুপচাপ পা বাড়ে বউ শাশুড়ি। তারপর অমিত ড্রয়িং রুমে একা বসে ল্যাপটপে মন দেয়। আসার সময় উপর থেকে যে কফির কাপটা নিয়ে আসে সেটা পাশে থাকে, আবার কাপটা তুলে নেয়। একবার তাকায়, কিন্তু আর চুমুক দেয় না, রেখে দেয়। রাত হয়েছে অনেক, চারিদিক নিস্তব্ধ, বাড়ির প্রতিটা রুম যেন গভীর ঘুমে আচ্ছন্ন। আজিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে, চোখে বিছানার দিকে। ঐশী চুপচাপ শুয়ে মোবাইল স্ক্রল করছে। আজিনকে দেখে হেসে বলে ওঠে, দোস্ত, রনি ভাই আর আম্মু বানানো ভুনা খিচুড়ি, উফ, জানিস অসাধারণ ছিল। না খেয়ে একেবারে মিস করলি রে। আজিন নিঃসঙ্গ হেসে নিচু গলায় বলে, সারাদিন একটা মানুষকে মিস করতে করতে ক্লান্ত আমি, খিচুড়ি মিস করার সময় কই, তার উপর আবার যেটা আমার সবচেয়ে অপছন্দের খাবার। চেহারায় তার ক্লান্তি, চোখে একরাশ অভিমান। অন্যদিকে অমিত ঘুমাতে গেছে বটে, কিন্তু চোখে তার ঘুম নেই, যেন ঘুম তাকে উপেক্ষা করে। অন্য কারোর খোঁজে বেরিয়েছে। বিছানার এক পাশ থেকে আরেক পাশে বারবার গড়াগড়ি খায় সে, বারবার পাশের বালিশটার দিকে তাকায়, যেন বালিশটার পাশে কেউ থাকলে ঘুম আসতো। আজিনের অনুপস্থিতি অজান্তেই অমিতকে অস্থির করে তুলেছে, কিন্তু সে মানতে নারাজ। একসময় অমিত বিরক্ত হয়ে উঠে বসে, চুলে হাত বুলিয়ে দাঁতে দাঁত চেপে বলে, অফ ড্যামিট, আমি কেন ওর কথা ভেবে ঘুম হারাচ্ছি? ওকে কাগজে কলমে আমার বউ, কিন্তু বাস্তবে না, ও আমার বউ না। এতটুকু একটা মেয়ে অমিত শিকদারের বউ, হাস্যকর।
এটা ছিল রাগের মাথায় নেওয়া একটা ভুল সিদ্ধান্ত। কথাগুলো বলার পর অমিত কিছুক্ষণ নিস্তব্ধ। তারপর নিচু গলায় একটু বিবেকের কাপা স্বরে সে আবার বলে, কিন্তু যাই হোক, মেয়েটা এখন আমার দায়িত্বে। আজ সারা দিনে একবারও খোঁজ নেইনি, এটা কি ঠিক হলো? একই সময় আজিন বিছানায় শুয়ে মোবাইলটা হাতে নিয়ে তাকিয়ে আছে। বারবার ফোনের স্ক্রিনে জ্বলে ওঠে, নিভে যায়, কিন্তু কোথাও অমিতের নাম্বারটা ভেসে উঠছে। নিজের মনে আজিন ভাবে, ওনার কি একবারও আমার কথা মনে পড়লো না? সারা দিনে একটা কলও দিল না। বউ হিসেবে না হোক, অন্তত একজন মানুষ হিসেবে তো খোঁজ নিতে পারতো। কেমন ব্যস্ততা ওনার, যে একটা মানুষ এতদিন ওনার সাথে ছিল, আর এখন ওনাকে সেই মানুষটার অনুপস্থিতি একবারও মনে করে দেয়নি। এদিকে অমিতের আবার নিজের মনে তর্ক করছে। আমি কেন কল দিব? ও তো একবারও আমায় ফোন করার কথা ভাবিনি। তবে আমার ঘুম আসছে না কেন? একটা দীর্ঘ নীরবতা কাটিয়ে অমিত ধীরে ধীরে বলে ওঠে, যদি আমার ঘুম না আসার কারণ হয় পাশে একটা মানুষ, তাহলে আমার কাছেও একটা উপায় আছে। এই বলে অমিত বিছানা থেকে উঠে পড়ে, আলমারি পানে হেঁটে যায়, দরজা খুলে আজিনের কমফোর্টারটা আনে। তারপর আজিন যে পাশে ঘুমায় সেই পাশে গিয়ে তাদের বিছানার তাকিয়াটা আজিনের বালিশে রাখে। সেটাকে কমফোর্টার দিয়ে ঢেকে দেয়, যেন কেউ সত্যি শুয়ে আছে পাশে। সব ঠিকঠাক করে অমিত এক লম্বা প্রশান্তির নিঃশ্বাস ফেলে। তারপর বিছানায় নিজের পাশে গিয়ে শুয়ে পড়ে। চোখ বন্ধ করার আগে চুপচাপ বলে, এবার ঠিক আছে, এবার নিশ্চয়ই ঘুম আসবে। রাত গভীর থেকে গভীর হচ্ছে। ঐশী পাশ পেয়ে স্বস্তিতে ঘুমাচ্ছে। মাঝে মধ্যে সজোরে নিঃশ্বাস নিচ্ছে, যেন কোনো স্বপ্নের ভেতর আছে। কিন্তু আজিন এখনও জেগে, ঘুম নেই তার চোখে। চোখের সামনে বারবার একটাই মুখ ভাসছে, অমিতের। মোবাইল হাতে কখন সে ফেসবুকে অমিতের প্রোফাইল খোঁজে, কখনো বা গ্যালারিতে সেই ভাটিয়ারি লেখে তোলা ছবিগুলো চোখ রাখে, আবার কখনো শুধু সেভ করে রাখা অমিতের নাম্বারটার দিকে তাকিয়ে দেখে। হঠাৎ নামটা দেখে তার মুখে এক অদ্ভুত মিষ্টি হাসি খেলে যায়। মনে পড়ে প্রথমবার অমিতের নাম্বারটা নেওয়ার সময়ের ঘটনা। তখন দুপুরবেলা রনির রুমে অমিত আরাম করে কম্পিউটারের নিচে শুয়েছিল। এসি ঠান্ডা হয়, রুম সরিয়ে আজরিন দৌড়ে রনির রুমে আসে। ওর ছিল শুধু একটাই উদ্দেশ্য, রনির কাছ থেকে অমিতের নাম্বারটা নেওয়া। রনি তখন ওয়াশরুমে। আজরিন বিছানায় শুয়ে থাকা অমিতকে ভাবল রনি কম্পিউটারের নিচে শুয়ে আছে। বড়ই দুষ্টুমিতে ভরা মুহূর্তে আজরিন পিছন থেকে গিয়ে কম্পিউটারের এক পাশ ধরে সজোরে টান দেয়। কিন্তু ভিতরে যে রনি না, অমিত শুয়ে আছে। হঠাৎ কম্পিউটার টানে অমিত ভাবে এটা রনি কাজ, তাই তো পাশ ফিরে ঘুরে দেখার আগে আজিনকে রনি ভেবে আবার সেটাকে জোরে টান দেয় নিজের দিকে। আর সেই টানে আজিন নিজের ভারসাম্য হারিয়ে সোজা গিয়ে পড়ে অমিতের ওপর। আর আজিনের এলোমেলো চুল ছড়িয়ে পড়ে অমিতের মুখ জুড়ে। সেই মুহূর্তে যেন থমকে যায় আজিন, একদম স্থির হয়ে পড়ে আছে অমিতের ওপর। অমিত চোখ করে হাত দিয়ে আজিনের চুল সরিয়ে চন্দ্রমুখ থেকে সরাই বিরক্ত গলায় বলে ওঠে, হোয়াট দ্য, কি হচ্ছেটা কি? অমিতের গলার বিরক্তিস্বরে আত্মচেতনায় ফিরে আসে আজিন। অপ্রস্তুত হয়ে তাড়াহুড়ো করে উঠতে যায়। ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রনি। চোখের সামনে দৃশ্যটা দেখে সে থমকে দাঁড়ায়, তারপর হেসে ফেলে, মুখ আড়াল করতে করতে বলে, এই ভাই, এসব কি শুরু করলা? তোমরা কি প্রাইভেসি বুঝো না? রোম্যান্স করতে চাইলে নিজের রুমে যাও। আমার রুমটাই বুঝি পাওয়া গেল রোম্যান্সের জন্য? আজিনের গাল লাল লাল হয়ে যায় লজ্জায়। সে দ্রুত উঠে দেয়। অমিত ক্ষিপ্ত স্বরে বলে ওঠে, ইডিয়েট কোথাকার, ও পড়ে গিয়েছিল, অন্য কিছু না। রনি হালকা ভঙ্গিতে হেসে বলে, কিভাবে পড়লো ভাই? আমি তো এখানে পড়ার কোনো ওয়েই দেখছি না। যাই হোক, বাদ দাও ভাই, আমি কিছু দেখিনি। রনির কথা শেষ হওয়ার আগে আজিন লজ্জার সংকোচ হয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। রনি এসে বিছানায় অমিতের পাশে বসে পড়ে। ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে আজিন। ঠোঁটের কোণে এক চিলতে হাসির খেলা। গোমরা মুখ নামে সেভ করে রাখা অমিতের নামটা ভালোবাসা মেশানো ভঙ্গিতে সে হাত বাড়িয়ে স্ক্রিনটা ছোঁয়া মাত্রই অসাবধানত বশত কল চলে যায় অমিতের কাছে। মুহূর্তে শরীরটা যেন হিম হয়ে আসে আজিনের। এত রাতে কল! আতঙ্কে কাঁপা কাঁপা হাতে তড়িঘড়ি করে কলটা কেটে দেয় সে।
তারপর বালিশের পাশে মোবাইলটা রেখে নিজের মনেই বলতে থাকে, উনি কি এখনো জেগে আছেন? না জেগে থাকলেও যদি এখন কলটার রিংয়ে জেগে ওঠেন, যদি ওনার ঘুম নষ্ট হয়ে যায়, এত রাতে কল দিয়েছি, উনি কি রাগ করবেন? এখন না দেখলে হয়, কিন্তু যদি সকালে দেখেন, আমি ম্যানেজ করতে পারবো তো? এভাবেই মনটা এলোমেলো ভাবনায় ভরে যায় আজিনের। এমন সময় হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। হার্টবিট যেন আচমকায় দ্বিগুণ হয়ে যায় তার। কাপা হাতে মোবাইলটা তুলে চোখ বুজে স্ক্রিনে তাকায়, দেখে গোমরামুখ কলিং। কি করবে আজিন বুঝে উঠতে পারে না, রিসিভ করবে কি করবে না এই দ্বিধায় কয়েক মুহূর্ত কেটে যায় তার। কিন্তু রিং বন্ধই হচ্ছে না। তা দেখে সে এবার ধীরে ধীরে উঠে বসে, একটুখানি সাহস সঞ্চয় করে কলটি রিসিভ করে ফোন কানে তোলে। ওপাশে কেউ কিছু বলে না, এদিকে আজিন নীরব। নিস্তব্ধতার মাঝে হাত পা ঠান্ডা হয়ে আসে তার ভয়ে। কিছুক্ষণ পর অমিতের গম্ভীর গলাস্বর ভেসে আসে। হ্যালো। স্বরে ছিল দাম্ভিকতা, কিন্তু সেই স্বর যেন আজিনের মনের গহীনের কোণে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। কোনো কথা খুঁজে পায় না সে, একটু চুপ থেকে কাপা গলায় শুধু সরাসরি বলে ওঠে, ভুল করে কল চলে গেছে। যখন অমিত বলে, এত রাতে কি ইয়ার্কি হচ্ছে? ঘুমাচ্ছ না কেন? এই প্রশ্নে যেন একরকম প্রশান্তি খুঁজে পায় আজিন। মিষ্টি হাসি লুকিয়ে জবাব দেয়, ঘুমিয়েই তো আছি। অমিত একটু বিস্ময় মেশানো মলিন স্বরে বলে, ঘুমিয়ে আছো সত্যি? আজিনের মনে তখন চলতে থাকে আত্মসমালোচনার ঝড়। এই আজরিনের বাচ্চা, কি সব উল্টাপাল্টা বকছিস তুই? ঘুমিয়ে থাকলে কথা কিভাবে বলছিস? নিজেই নিজেকে শাসন করে নিচু গলায় আছে। ওপাশ থেকে অমিত আজিনের অস্পষ্ট কথা শুনে বলে ওঠে, কিছু বলছো? আজিন একটু হকচকিয়ে বলে, না না না, বলছিলাম যে ঘুমিয়েছিলাম, আপনার কল পেয়ে উঠলাম। অমিত ঠান্ডা গলায় জবাব দেয়, আমার কল পেয়ে উঠলে নাকি তুমি মিস কল দিয়েছো বলেই আমি ব্যাক করলাম? আর তোমার গলার টোনেই বোঝা যাচ্ছে তুমি ঘুমাচ্ছিলে নাকি জেগেই ছিলে। আজিন কিছুটা থমকে যায়, বলার কিছু খুঁজে না পেয়ে নিজেই প্রসঙ্গ ঘোরায়। আপনি ঘুমাচ্ছেন না? এত রাতে জাগলে তো শরীর খারাপ করবে। ওপাশ থেকে অমিত ঠান্ডা দৃঢ় কণ্ঠে বলে, একটা গল্প শুনেছিলাম, চুরি করতে গিয়ে দুই চোর যখন মুখোমুখি হয় তখন একজন আরেকজনকে পুলিশের ভয় দেখায়। এখন তোমার কথাটা যেন সেরকম শোনালো। আগে নিজে ঘুমাও, পরে আমার চিন্তা করো। এই কথায় আজিন খিলখিলিয়ে হেসে ওঠে, বলে, আপনার মতো গোমরামুখ রাক্ষস নিজেকে চোরের সাথে তুলনা করলো? বিশ্বাসই হচ্ছে না। অমিতের কণ্ঠ রুক্ষ হয়ে ওঠে। তুমি আমাকে কি বললে? গোমরামুখ রাক্ষস? আজিনের হাসির জায়গা মুহূর্তে বিষণ্ণতায় ঢেকে যায়। এই যাই তো, মজা করতে গিয়ে কি বলে ফেললাম। মনে মনে নিজেকে ধিক্কার দেয়। তারপর নিচু গলায় অমিতকে বলে, সরি, ভুল করে মুখ ফসকে বেরিয়ে গেছে। অমিত ঠান্ডা গলায় জিজ্ঞেস করে, মুখ ফসকে বেরিয়ে গেছে মানে এটাই আসলে তোমার মনের কথা, তাই না? আজিন গলার স্বরে কৃতজ্ঞতা মিশিয়ে বলে, আরে না না না, বিশ্বাস করুন, সত্যি এটা আমার মনের কথা না। কোথা থেকে যেন মুখে এসে গেল, আমিও জানি না। অমিত নিঃশব্দ হয়ে পড়ে কিছুক্ষণ। তারপর একরকম হতাশা মেশানো গলায় বলে, ইউ নো হোয়াট, আমার তোমাকে কল দেওয়াটাই উচিত হয়নি, রাখছি। এটুকু বলে ফোন কেটে দেয় অমিত। কল কেটে গেলে আজিন বিস্ময় ভরা চোখে এক দৃষ্টিতে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। তারপর হালকা দম ছেড়ে বিরক্তি গলায় নিজেকে বলে, এই আজরিন, তোর মুখটাও না একেবারে নিয়ন্ত্রণে নেই। কি দরকার ছিল এটা বলে ওনার মুড নষ্ট করার? একটু খবরও তো নিতে পারলাম না। তবুও নিজের মনে একটা সান্ত্বনা খুঁজে পায় সে। শুয়ে কমফোর্টারটা মুখে টেনে নিয়ে চোখ বন্ধ করে বলে, থাক, ভালো মন্দের খবর নিতে না পারি, ওনার ভয়েস তো শুনতে পেলাম, এবার নিশ্চিন্তে ঘুমানো যাবে। চোখে তৃপ্তির ছায়া নিয়ে ধীরে ধীরে চোখ বুজে ঘুমিয়ে পড়ে আজরিন। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসে গেল সেই কাঙ্ক্ষিত দিন। আজরিন আর ঐশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সকাল 11টা পরীক্ষার সময় নির্ধারিত, তাই দুজনেই ভোরের আলো ফুটতেই ঘুম থেকে উঠে গোসল সেরে নেয়।
পরীক্ষার দিনটা যেন এক অন্যরকম উত্তেজনা আর টেনশনে মোড়ানো। বাড়ির সবাই সকাল সকাল ফোন করে শুভ কামনা জানায়, তারাও দোয়া চায়। আমার কণ্ঠে ভরসা, বাবার কণ্ঠে উদ্দীপনা। এসব নিয়েই দুজনের চোখে একটুখানি ভরসার ছায়া আর হৃদয়ে একটা চাপা ধুকপুক। ঘড়িতে তখন 8টা পেরিয়ে কিছু সময় গড়িয়ে গেছে। সময় যত গড়িয়ে যাচ্ছে পরীক্ষার টেনশনও ততই বাড়ছে আজরিন ঐশীর। এই টেনশনে সকালে নাস্তার সময় দুজনও যেন মুখে কিছুই তুলতে পারছিল না। খাবার ছিল সামনে, কিন্তু গলায় যেন আটকে যাচ্ছিল। ভেজা চুল ছেড়ে দিয়ে তারা দুজনেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এতদিন ধরে বানিয়ে রাখা খাতার নোটগুলো আবার চোখ বুলিয়ে নিচ্ছে। টপিকগুলো যেন একবার আরেকবার মাথায় ঢুকিয়ে নিতে চাই। এদিকে কিচেনে রান্নায় ব্যস্ত রনির মা। এমন সময় রূপা এসে রুমে ঢুকে আজরিনকে বলে, ভাবিয়া, আম্মু বলেছে আপনারা তো সকালে তেমন কিছু খাননি, এখন যদি কিছু খেতে চান বলুন, আম্মু নাকি খাবার বানিয়ে দেবে। আজরিন ঐশীর দিকে তাকায়, বলে, ঐশী, তুই কিছু খাবি? ঐশী মাথা নাড়িয়ে না বলে দেয়। আজরিনও তখন রূপকে মৃদু হেসে বলে, না রূপা, আমাদের এখন কিছু খেতে মন চাইছে না, তুমি বরং গিয়ে মাকে না করে দাও। রূপা চলে গেলে রুমে এক পলক নীরবতা নেমে আসে। আজরিন তখন চুপচাপ মোবাইলের দিকে তাকিয়ে থাকে, ভাবনায় ডুবে যায়। সবার সাথেই তো আজ কথা বললাম, দোয়া চাইলাম, কিন্তু ওনার সাথে তো কথা হলো না, একবার কল দিব। ভিতরের এই দ্বিধায় আজরিন অস্থির হয়ে যায়। এই সময় হঠাৎ ঐশীর মোবাইলটা বেজে ওঠে। হঠাৎ রিংটোনের শব্দে আজরিন চমকে ওঠে, বুকের ভেতরটা কেঁপে ওঠে। যখন বুঝে এটা ঐশীর মোবাইলের রিং, তখন সে নিজের উপর রাগ করে মুখে ফিস ফিস করে বলে, কি সব ভাবছিস? থুথু তোর উপর আজরিন, উনি দেবে তোকে কল। এদিকে মোবাইলটা হাতে নিয়ে ঐশীর মুখের কোণে একটুখানি দুষ্টু হাসি এনে আজরিনের দিকে তাকায়। তারপর চোখে মুখে একরকম লজ্জার আভা ধরে মোবাইল হাতে ধীরে ধীরে বেলকনির দিকে চলে যায় ঐশী। আজরিন বিছানায় বসে থাকে একাকী। চোখ নোট খাতায় থাকলেও বুকের ভেতরে নীরব একরা শূন্যতা যেন তার মনকে নিয়ে যায় অন্য কোথাও। আজকের দিনটা অমিতের জন্য বিশেষ গুরুত্বের। যদিও ভার্সিটিতে আজ তার ক্লাস আছে, তবু সে ছুটি নিয়েছে, কারণ দুপুর 12টায় তার বাবার অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে। 12টায় মিটিং হলো, তাকে এখনই বের হতে হবে। অফিসে মিটিং ছাড়াও এক গাদা কাজ জমে আছে। সকালে ফ্রেশ হয়ে গুছিয়ে রেডি হতে যায় অমিত। হালকা শার্ট, গাঢ় ব্লেজার, সব কিছুতেই একদম পরিপাটি ছাপ। চুলটা ঠিক করে পারফিউম লাগিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় ঘড়ি পরার জন্য। তবে ঘড়ির খোঁজে ড্রয়ার খুলতেই তার চোখ আটকে যায়। সব ঘড়ি আছে, শুধু এখানে তার প্রিয় লাকি ঘড়িটাই নেই। এই ঘড়িটা শুধু সময় দেখার জন্য যন্ত্র নয়, অমিতের কাছে এটা একরকম তাবিজের মতো। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এসে এই ঘড়িটা পরে বাসা থেকে বের হয়। তার বিশ্বাস, এই ঘড়ি পরে গেলে তার কাজ শতভাগ সফল হয়। ঘড়িটা না দেখে মুহূর্তেই অমিতের মনটা অস্থির হয়ে ওঠে। সে দ্রুত পুরো রুম তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। টেবিলের উপর, বিছানার পাশে, আলমারির ভিতরে কোথাও নেই ঘড়িটা। যেন হাও হয়ে গেছে। অমিত অবশেষে হাঁপিয়ে বিছানায় বসে। টেবিলের উপর রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে এক ঢোক খায়। ঠোঁটে এক চাপা বিরক্তি রেখা ফুটে ওঠে। নিজেকে বলে ওঠে, ঘড়িটা গেল কই? বাসার কেউ তেমন সাহস করবে না যে আমার জিনিসে হাত দেবে, তাও যেখানে সবাই জানে ঘড়িটার গুরুত্বপূর্ণ আমার কাছে কতটুকু। একটু চুপ থেকে হঠাৎ অমিতের মনে পড়ে কারো কথা। চোখে মুখে বিরক্তি ও সন্দেহ মিশে নিয়ে নিচু গলায় বলে, ওই ইডিয়েটটা আবার আমার ঘড়িটা কোথাও রাখে নাই তো? এটা বলে সে বালিশের পাশে রাখা মোবাইলটা হাতে নেয়। এক মুহূর্ত না ভেবে আজরিনকে কল দেয়। কল দেওয়ার আগ পর্যন্ত ভেবেছিল দিবে কিনা, কিন্তু এখন আর নিজেকে আটকাতে পারল না। ঘড়ি কাটায় তখন 9টার গণ্ডি পেরিয়ে গেছে। আজরিন আর ঐশী দ্রুত রেডি হয়ে নিচ্ছে বের হওয়ার প্রস্তুতি। পরীক্ষা সকাল 11টায় হলো। ওরা সিদ্ধান্ত নিয়েছে 1.5 ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছাবে।
এমন দিন দেরি করলে তো চলবে না। আজিন আয়নার সামনে দাঁড়িয়ে চুলে বেনুনি করছে। ওর মুখে একরকম মনোযোগ আর উত্তেজনার চাপ। পাশে ঐশী জানালার ধারে ছোট্ট একটা আয়না হাতে নিয়ে চোখ মিটমিটি বন্ধ করে আইলাইনার দিচ্ছে। প্রস্তুতি ব্যস্ততা চারিদিকে ছড়িয়ে আছে। এমন সময় হঠাৎ আজিনের ফোনটা বেজে ওঠে। চুল সামনে এনে বেনুনি করতে করতে আজিন মোবাইলের স্ক্রিনে তাকায়। পদ্মায় ভেসে ওঠা নামটা দেখে তার চোখে মুখে একরকম উচ্ছ্বাস ফুটে ওঠে। সে চুল ফেলে মোবাইলটা হাতে নেয়। ঐশী আজিনের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, কিরে, আমার জিজু কল দিয়েছে বুঝি? আজিন হাসে। মুখ লুকিয়ে বেলকুনির দিকে যেতে যেতে বলে, না রে, তোর আঙ্কেল কল দিয়েছে। ঐশী চোখ বড় করে বলে, তোকে তো। আজিন বেলকুনিতে এসে একটু ধীরে ফোনটা রিসিভ করে। কানে তুলে গলার স্বর নরম নিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে অমিতের গলা ঠান্ডা কিন্তু বেশ দৃঢ়। ওয়ালাইকুম আসসালাম। কল রিসিভ করতে তোমাদের এত সময় লাগে? আজিন থমকে গিয়ে বলে, ওই আমি। অমিত তাকে থামিয়ে বিরক্ত স্বরে বলে, তোমার সো কল্ড মার্কা অজুহাত শুনতে আমি কল দেইনি। 12টায় আমার মিটিং, এখনই বের হতে হবে। কাজেই তোমার কোনো ড্রামা শোনার সময় আমার নেই। অমিতের রুক্ষ কথাগুলো আজিনের বুকের মধ্যে এক ধরনের ভার তৈরি করে দেয়। চোখে জল চলে আসে, সব কিছু ঝাপসা হয়ে ওঠে। কিন্তু গাল বেয়ে ফোটা ফোটা অশ্রু পড়ার আগে সে তাড়াতাড়ি হাতের পিঠ দিয়ে মুছে নেয়। ফোনের ওপাশে এত কথা বলছে অমিত, কিন্তু আজিন কেবল চুপ করে শুনছে, জবাব নেই। কারণ সত্যি তো সে জানেই না তার ভুলটা কি। কিছুক্ষণ নীরবতায় অমিত জিজ্ঞেস করে, হ্যালো, কিছু বলছো না কেন? আজিনের গলা ভিজে গিয়েছে। কাপা স্বরে বলে, বলুন। অমিত চড়া গলায় বলে। আজিন চেষ্টা করে স্বাভাবিক থাকার, বলে, আপনার তো অনেকগুলো ঘড়ি, কোনটার কথা বলছেন? ব্রাউন ফিতার ইন্ডিগলো WR30M আমার লাকি ঘড়ি। এই কথা শোনা মাত্রই আজিন যেন জমে গেল। ধীরে ধীরে ওর দৃষ্টি পড়ে নিজের বাহাতে। এখানে বাঁধা সেই ঘড়িটা অমিতের প্রিয় ঘড়ি। চোখ বড় হয়ে যায় ওর। মনের মধ্যে তীব্র অপরাধ বোধে ঢেউ ওঠে। কিভাবে বলবে, কিভাবে স্বীকার করবে? আজিন কিছু বলতে পারছে না। এপাশে নিস্তব্ধতা দেখে অমিত আবার বলে ওঠে, কিছু বলছো না কেন, কথা বলো। আজিন নরম গলায় কাপা স্বরে বলে, আপনার তো অনেক দামি দামি ঘড়ি আছে, আজ ওগুলো থেকে একটা পরে যান না। অমিত জবাব দেয় তীক্ষ্ণ কণ্ঠে, ওগুলো পড়ে যাওয়ার হলে কি তোমায় ফোন করতাম? বাজে কথা বলো না, যা জিজ্ঞেস করেছি তার সোজা উত্তর দাও। চোখ নামিয়ে ঠোঁট কাঁপিয়ে আজিন বলে, ঘড়িটা আমি নিয়ে এসেছি। সেই মুহূর্তে পাশ থেকে অমিতের কণ্ঠ বদলে যায়। আগে ছিল বিরক্ত, এখন আছে রাগ। বলে, হোয়াট? তুমি নিয়ে গেছো মানে? তারপর আবার নিচু গলায় চাপা খেপে বলে, তুমি নিয়ে গেছো মানে আমায় না জানিয়ে? এতটুকু সেন্স নাই তোমার যে কারো জিনিসে হাত দিলে অনুমতি নিতে হয়? এটা কি তোমার ব্যক্তিগত বস্তু ছিল? প্রতিটা শব্দ যেন এক একটা ছুরি হয়ে আজরিনের বুক চিরে দিচ্ছে। তবু সে কিছু বলে না। অমিত বিরক্তিতে আরও বলে, আমিও না কাকে কি বলছি। এই বলেই অমিত ফোনটা কেটে দেয়। কিন্তু আজিন তখনও ফোনটা কানে ধরে রেখেছে, যেন শুনছে এখনো। কিন্তু ফোনে ওপাশে আর কোনো শব্দ নেই। ওর চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরে পড়ে। হাতে ধরা ঘড়িটা সেই অশ্রুতে ভিজে যায়। সেই ঘড়ির দিকে তাকায় আর ভাবে, একটা ঘড়ির জন্য উনি আমায় এভাবে অপমান করলেন? এতগুলো কথা এতটা তুচ্ছভাবে বললেন? উনি কি আমায় আদৌ মানুষ ভাবেন, নাকি এক পাটি পাথরের মূর্তি যার অনুভব নেই, মন নেই? সামান্য একটা ঘড়ির জন্য এত কিছু শুনতে হলো। আমি তো ভালো কিছু ভেবে এনেছিলাম ঘড়িটা। কেন্দ্রে বসে যদি ভয় পাই, হতাশ হই, তখন এই ঘড়িটার দিকে তাকিয়ে নিজের মধ্যে সাহস খুঁজব। মনে হবে উনি আমার পাশে আছেন। কিন্তু এখন মনে হচ্ছে এই ঘড়িটাই আমার ভরা ডুবুরির কারণ হবে। এই বলে আজিন হাত থেকে ঘড়িটা খুলে নেয়। ওর হাতটা যেন হালকা হয়ে গেল, কিন্তু মনটা হয়ে রইল সেই ভারী। অভিযোগে, অপমানে আর এক গভীর বিষাদে। এদিকে সময় হয়ে যাচ্ছে দেখে ঐশী একটু চড়া গলায় আজরিনকে ডাক দেয়, আজরিন, আর কতক্ষণ লাগাবি? দেরি হয়ে যাচ্ছে তো। আজিন তখনও চোখের কোণে জমে থাকা অশ্রু মুছছে।
গলা সুর স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টায় বলে। আসছি। সে একটু সময় মুখে একগাল হাসি এঁকে নেয়, যেন কিছুই হয়নি, যেন ঠিক আগের মতো সে প্রস্তুত, নির্ভর। ঐশী যাতে কিছু আশ না করে সেই চেষ্টায় তার মুখে সেই কৃত্রিম হাসি পেছনে। রুমে ঢুকতেই ঐশী এক দৃষ্টিতে আজিনের মুখের দিকে তাকায়। কিছু একটা যেন ঠিক মেলে না ওর চোখে। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করে, কি রে, তোর চোখ মুখ এমন শুকনো শুকনো লাগছে কেন? চোখও কেমন জানি ফোলা মনে হচ্ছে। কিছু হয়েছে নাকি? জিজু কিছু বলেছে? আজিন নিজের হাসিটা আরো প্রসারিত করে জবাব দেয়, জিজু না, আঙ্কেল। ঐশী মুখ গম্ভীর করে বলে, মজা করিস না, আমি সিরিয়াস। আজিন তখন নিজের বাকি চুলে বিনুনি করতে করতে বলে, আমিও তো খুব সিরিয়াস। আর হ্যাঁ, যদি কিছু বলেও থাকে তাহলে তোর কাছে কেন বলবো? ঐশী একটা হালকা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সেটাই তো সমস্যা। আজিন চুলটা গুছিয়ে আয়নার দিকে একবার তাকিয়ে হঠাৎ বলে,